শ্রী শ্রী ঠাকুরমা স্বামীজির চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। পরম পূজনীয়া সমস্ত মাতাজি ও ভক্তমণ্ডলীকে আমার সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম। আজ শঙ্করানন্দ স্বামী শঙ্করানন্দ মহারাজের জীবনী সম্পর্কে আমরা স্মরণ ও মনন করব। মহাভারতে পাণ্ডবরা যখন 13 বছরের বনবাস জীবন যাপন করছেন, তখন একবার যক্ষরূপী ধর্মরাজের সম্মুখীন হয়েছিলেন যুধিষ্ঠির। যক্ষ তাকে অনেক প্রশ্ন করেছিলেন। তার মধ্যে একটি প্রশ্ন ছিল, কক পন্থা, পথ কি? প্রত্যেক মানুষেরই জীবন পথে এই প্রশ্ন একবার না একবার আসে। যুধিষ্ঠির উত্তর দিয়েছিলেন, বেদা বিভিন্না স্মৃতয়ো বিভিন্নাঃ নসো মুনিরস্য মতং ন ভিন্নম ধর্মস্য তত্ত্বং নিহিতং গুহায়াং মহাজন এনুগত সপন্থা। মহাজনদের যে পথ সেটাই পথ। এই উত্তর যুধিষ্ঠির দিয়েছিলেন। বলছেন, বেদে বিভিন্ন রকম কথা বলে, স্মৃতিতেও বিভিন্ন রকম কথা আছে, মুনিদেরও বিভিন্ন রকম মত আছে, কিন্তু তাই ধর্মের তত্ত্ব বড় নিগুড়, সহজে বোঝা যায় না, রহস্যময়। কিন্তু মহাজনরা যে পথে যান সেটাই পথ। স্বামী শঙ্করানন্দ মহারাজের জীবনীতে আমরা দেখতে পাই, শ্রীরামকৃষ্ণের শ্রেষ্ঠ পার্শ্বদের কয়েকজনের সঙ্গ তিনি করেছিলেন, যা তার জীবনে পরবর্তীকালে গভীর প্রভাব ফেলেছিল। স্বামী ব্রহ্মানন্দ মহারাজ তো তার দীক্ষাগুরু ছিলেনই। তাছাড়া স্বামী প্রেমানন্দ, স্বামী তুরীয়ানন্দ, স্বামী শিবানন্দ, স্বামী রামকৃষ্ণানন্দ ইত্যাদি অনেক মহাপুরুষের তিনি সঙ্গ করেছেন, কাছ থেকে তাদের দেখেছেন। তাই তাদের ত্যাগ ও তপস্যাপূত জীবনের প্রভাব স্বামী শঙ্করানন্দ মহারাজের উপর পড়েছিল। 1880 খ্রিস্টাব্দের হুগলি জেলার প্রতাপপুর ব্রাহ্মণমুড়া গ্রামে মামার বাড়িতে 9ই মার্চ শিব চতুর্দশীতে রাত্রি 1টায় তার জন্ম হয়। পিতার নাম ছিল নবীন কৃষ্ণ সেনগুপ্ত, মায়ের নাম সত্যবতী। তার পিতৃদত্ত নাম ছিল অমৃতলাল সেনগুপ্ত, কিন্তু তার মামা শরৎচন্দ্র গুপ্ত, যিনি পরবর্তীকালে রামকৃষ্ণর সঙ্গে স্বামীজির শিষ্য স্বামী সদানন্দ নামে পরিচিত ছিলেন, সেই মামা তাকে নাম দিয়েছিলেন অমূল্য। তাই রামকৃষ্ণর সঙ্গে তিনি অমূল্য মহারাজ নামে সমধিক পরিচিত ছিলেন। তারা 7 ভাই বোন ছিলেন, আর অমূল্য ছিলেন তাদের মধ্যে তৃতীয় সন্তান। বাবা ইঞ্জিনিয়ার ছিলেন বলে বিভিন্ন কাজে বাইরেই তার পিতাকে বেশি দিন থাকতে হতো। তাই অমূল্যর পড়াশোনা তার মামার বাড়িতে দাদুর কাছেই শুরু হয়। খুব ছোটবেলা থেকেই তিনি ছিলেন স্বল্পভাষী, আত্মবিশ্বাসী, মেধাবী এবং প্রখর স্মৃতিশক্তির অধিকারী। সুন্দর ও অমায়িক ব্যবহারের জন্য সহপাঠীরাও তাকে খুব ভালোবাসত, শ্রদ্ধার চোখে দেখত। এমনকি স্কুলের মাস্টার মশাইরাও তার কথার উপর বিশ্বাস রাখতেন। ক্লাস 6 পর্যন্ত হুগলিতে পড়াশোনা করেছিলেন। 7 ও 8 ক্লাস কলকাতার শ্যামবাজার এরিয়ান ইনস্টিটিউট ও ব্রাহ্ম স্কুলে তার পড়াশোনা হয়। ক্লাস 9-এ তিনি পিতার সঙ্গে মুর্শিদাবাদ যান ও সেখানে নবাব স্কুলে ভর্তি হন। সেখানে FA পাশ করে বহরমপুর কলেজে ভর্তি হন। যখন তার 10 বছর বয়স, তখন তার মা মারা যান। ছোট ছোট ছেলে মেয়েদের দেখাশোনার অসুবিধার জন্য বাবা আবার বিয়ে করেন। প্রিয় দর্শন, স্বাস্থ্যোজ্জ্বল, দীর্ঘ চেহারা অমূল্য যেন নায়ক হিসেবেই জন্মগ্রহণ করেছিলেন। লেখাপড়ায় যেমন ভালো ছিলেন, খেলাধুলাতেও তেমনি।
রোজ ব্যায়াম করতেন। ব্যায়াম করলে শরীরে পরিশ্রম হতো, তাই সহিস ঘোড়াদের জন্যে যে মুকুরিত ছোলা রাখা হতো, সেই ছোলা তিনি সেটি খেতেন। কোনো দিন বাবার চোখে সেটি ধরা পড়তো, বাবার কাছে ধরা পড়ে যেতেন, বাবা খুব বকুনি দিতেন। যাই হোক, ছোটবেলায় খুব দুষ্টু ছিলেন। সাঁতার এত ভালো জানতেন যে একদিনে গঙ্গার এপার ওপার করতেন। একবার এর জন্যে তিনি বিপদের সম্মুখীনও হয়েছিলেন। সেবার কি হয়েছিল? গঙ্গা নদী কত গভীর তা নিয়ে সেবার কি হয়েছিল, গঙ্গা নদী কত গভীর তা নিয়ে সহপাঠীদের সঙ্গে তুমুল তর্ক বিতর্ক হয়। সহপাঠীদের মধ্যে একজন বলে ওঠে, এক ডুবে কখনো গঙ্গা মাটি তোলা যায় না। অমূল্যর জেদ চেপে যায়। তিনি বলেন যে এক ডুবেই গঙ্গা মাটি আমি তুলে আনব। তিনি তাই করলেন, সহপাঠীদের সঙ্গে গঙ্গায় ডুব দিলেন। সহপাঠীরা তো যে যার জায়গায় চলে এলো, তারা তো কেউ পারলেন না। তিনি কি করলেন, এক ডুবে গঙ্গা মাটি তুললেন। কিন্তু যখন উপরে উঠলেন তখন সবাই দেখলো গঙ্গার জল লাল হয়ে গেছে। বিরাট পাথরে তার মাথাটি ঠুকে রক্তারক্তি হয়েছে। কিন্তু তখন থেকে এই ঘটনাটা ঘটেছিল বহরমপুর কলেজে পড়াকালীন। মাথার চোট অমূল্যর ব্রেন পর্যন্ত চলে গিয়েছিল। কলকাতায় নিয়ে এসে তাকে বড় বড় ডাক্তারদের দেখানো সত্ত্বেও চিকিৎসার কোনো রকম উন্নতি হচ্ছিল না। তখন একজন সাধারণ কবিরাজির চিকিৎসায় তিনি মৃত্যু মুখ থেকে বেঁচে উঠেছিলেন। এর জন্য 1 বছর তার পড়া নষ্ট হয়। তবুও পরের বছর FA পরীক্ষা দিয়ে মেডিকেল কলেজে ডাক্তারিতে ভর্তি হন। 1902 সালে তিনি MD পাশ করেন। তার স্কুল জীবনে একটি খুব মজার ঘটনা ঘটে। স্কুলে যিনি সংস্কৃত পড়াতেন তিনি খুব কড়া ছিলেন। ছাত্রদের খুব বকাবকি করতেন। পড়া না পারলে নীল ডাউন, নয়তো কান ধরে বেঞ্চের উপর তাদের ছাত্রদের দাঁড়াতে হতো, এতই বকাবকি করতেন। একবার সব ছেলেরা খুব চটে গিয়েছিল সেই পণ্ডিত মশাইয়ের উপর। তারা কি করলো, অমূল্যর নেতৃত্বে ক্লাস ঘরের দরজায় পণ্ডিত আর শালা কথাটা লিখে রাখলো। একটা দিকে দরজার তো 2টো পাল্লা, একটা দিকে পণ্ডিত আর একটা দিকে শালা লিখে রাখলো। এবার পণ্ডিত মশাই ক্লাসে ঢুকতেই সেটি তার নজরে পড়ে। তিনি তো ক্ষেপে লাল। ক্লাসে না ঢুকে সোজা তিনি গেলেন হেডমাস্টার মশাইয়ের ঘরে। হেডমাস্টার মশাইকে বললেন, ছেলেরা আমাকে অপমান করেছে, আমাকে শালা বলেছে। হেডমাস্টার মশাই তো বুঝতে পারলেন খুব ঘোরালো হয়ে গেছে ব্যাপারটি। তখন হেডমাস্টার মশাই বললেন, আপনি ক্লাসে যান, আমি এর একটা বিহিত করব। তো হেডমাস্টার মশাই অমূল্যকে ডেকে পাঠিয়েছে। অমূল্যকে ডেকে পাঠিয়ে বলছেন যে কেন অমূল্যকে ডেকে পাঠালেন, কারণ হেডমাস্টার মশাই অমূল্যের উপর খুব আস্থা ছিল যে কোনো একটা উপায় অমূল্য বার করবেন। এতটাই আস্থা রাখতেন স্কুলের মাস্টাররা, হেডমাস্টার মশাইরা। তখন অমূল্যকে যখন ডেকে পাঠানো হলো, অমূল্য বলল, মশাই আপনি পণ্ডিত মশাইকে বলবেন কেন শালা কথাটার উনি কেন অন্যরকম অর্থ করছেন। শালা কথাটার মানে তো আলয় বা ঘরও হয়, যেমন গোশালা, অতিথিশালা, হাতিশালা। আপনি গালাগাল অর্থে কথাটি ধরছেন কেন? আপনাকে শ্রদ্ধা বা সম্মান জানানোর জন্যই ছাত্ররা এই শব্দ ব্যবহার করেছে। সেদিন কিন্তু অমূল্যর অসাধারণ বুদ্ধির জোরেই কিন্তু সহপাঠীরা বেঁচে গিয়েছিল। অমূল্যর 2 মামাই সাধু। শরৎচন্দ্র গুপ্ত, যিনি পরবর্তীকালে স্বামী সদানন্দ নামে পরিচিত ছিলেন, একটু আগেই আমি তার কথা আপনাদের বললাম।
আর ছিলেন অধর চন্দ্রগুপ্ত। উত্তরকালে অমূল্য এই সদানন্দ মহারাজের বৈরাগ্যের সংস্পর্শে এসেই তার ভেতরে কিন্তু উত্তরকালে বৈরাগ্যের বীজ বপন হয়েছিল। স্বামীজির সঙ্গে তার প্রথম দেখা হয় 1897 সালে দক্ষিণেশ্বরে মহোৎসবে, আর 1898 সালে দাঁয়ের ঠাকুর বাড়িতে শ্রীরামকৃষ্ণের মহোৎসবে। প্রেরণার প্রতিমূর্তি বিবেকানন্দকে চোখের সামনে রেখে তার মনের মধ্যে তোলপাড় হয়ে যেন অনুরণিত হচ্ছিল। স্বামীজিকে দেখে যেন তার মনে হচ্ছিল একটি কথা তার ভেতরে অনুরণন তুলেছিল, ওঠো জাগো। এমনই তার স্বামীজির প্রেরণা, তিনি এই অনুরণনকে অস্বীকার করতে পারেননি, তাই ডাক্তারি পড়তে পড়তেই মঠে যোগদান করলেন। এরপর 1902 30শে অক্টোবর বৃহস্পতিবার শ্যামা পূজার দিন সংসার ছেড়ে তিনি বেরিয়ে গেলেন। এই ডাক্তারি পড়তে পড়তেই তিনি বেরিয়ে গেলেন। যখন মঠে যোগদান করলেন সেই সময় তীব্র জপধ্যানের পাশাপাশি শ্রীরামকৃষ্ণের ত্যাগী সন্তানরা বহুজন হিতায় বহুজন সুখায়রূপ কর্মযজ্ঞে নিয়োজিত ছিলেন। মঠে যোগদানের আগে অমূল্য কলকাতায়, তখন কলকাতায় প্লেগ ব্যাপকভাবে দেখা দিয়েছে, সেই প্লেগ নিবারণের কাজে অমূল্য ভগিনী নিবেদিতা ও মামা সদানন্দ মহারাজের অক্লান্ত সেবার আদর্শ দেখে উদ্বুদ্ধ হয়েছিলেন। মঠে যোগদানের পর অমূল্য সেই কর্মযজ্ঞে নিজেকে পুরোপুরি নিয়োগ করলেন। স্বামীজির সেই কর্মযোগ বহুজন হিতায় বহুজন সুখায়। কলকাতায় প্লেগের সেবা কার্যে অমূল্যের অভিজ্ঞতা ছিল। 1904 খ্রিস্টাব্দে ভাগলপুরেও যখন তা দেখা দিল, স্বামী সদানন্দের সঙ্গে অমূল্য অক্লান্ত সেবা করে যিনি যে শিব, এই রামকৃষ্ণ ভাবাদর্শের উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছিলেন। 1906 খ্রিস্টাব্দে শ্রী শ্রী ঠাকুরের শুভ জন্মতিথিতে স্বামী ব্রহ্মানন্দ মহারাজের কাছে তার সন্ন্যাস হয়। সেই বছরই পূর্ববঙ্গের বন্যার কবলে সব থেকে ক্ষতিগ্রস্ত এলাকা নোয়াখালীতে তিনি প্রেরিত হন। একরকম বিরুদ্ধ পরিস্থিতিতে অর্ধাহারে অনাহারে, কখনো স্টেশনে কখনো মালগাড়িতে রাত কাটিয়ে, জল দিয়ে এক মুঠো শুকনো চিড়ে খেয়ে হাজার হাজার হিন্দু মুসলমানকে নির্বিশেষে দুস্থ পরিবারদের সেই সেবা করেছেন তিনি হাসি মুখে। সে এক অমানসিক পরিশ্রম। মুর্শিদাবাদে অখণ্ডানন্দজির পাশে দাঁড়িয়ে দুর্ভিক্ষ ক্লিষ্ট অনাহার মানুষের অক্লান্ত সেবা করে নোয়াখালীর মতো কৃতিত্বের সঙ্গে সেই দায়িত্ব পালন করেছেন। 1908 সালে দুর্ভিক্ষগ্রস্ত উড়িষ্যার চিল্কা অঞ্চলে, 1914 সালে বন্যা প্লাবিত মেদিনীপুরের ভগবানপুর ও মগরা অঞ্চলে একইভাবে সেবার চরম আদর্শ স্থাপন করে সংঘের সেবামূলক কাজের কৃতিত্বমূলক দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। অমূল্য মহারাজের কর্ম সম্পাদনে শৃঙ্খলতা ও কর্ম পরিচালনার প্রতিভায় মুগ্ধ হয়ে তৎকালীন প্রেসিডেন্ট স্বামী ব্রহ্মানন্দ মহারাজ তাকে তখন তার নিজস্ব সেক্রেটারির কাজ অর্পণ করেন। তিনিও, অমূল্য মহারাজও, গুরু ও ইষ্ট অভেদ এই জ্ঞানে সর্বান্তকরণে গুরুর সেবা ও গুরুর নির্দেশিত সমস্ত কাজ সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতেন। কোনোদিন তাকে এতটুকু ক্লান্তি বোধ, তার যে ক্লান্তি বোধ হতো, এরকম কেউ তাকে এই পরিস্থিতিতে কেউ তাকে কখনো দেখেননি। 1909 সাল থেকে 1920 সাল পর্যন্ত গুরুর সঙ্গ তিনি করেছেন। ফলে তার জীবনে কর্মের সঙ্গে তপস্যার এক অদ্ভুত মেলবন্ধন হয়েছিল। কারণ গুরুকে তিনি সাক্ষাৎভাবে দেখতেন। তার সংস্পর্শে এসে গুরু স্বামী ব্রহ্মানন্দ মহারাজের যে তপস্যাপূত জীবন, ঘন্টার পর ঘন্টা ঈশ্বরে মনকে নিবিষ্ট করে রাখার যে প্রেরণা তিনি পেয়েছিলেন,
সেই প্রেরণা ও কর্মজীবনের প্রেরণার একটা অপূর্ব মেলবন্ধন তার মধ্যে হয়েছিল। সর্বদা ভগবত ভাবে বিভোর রাজা মহারাজের সেবা সকলে কিন্তু করতে পারতেন না, কিন্তু শঙ্করানন্দ স্বামী অতন্দ্র সেবা, অসাধারণ কর্মদক্ষতায় অচিরেই তিনি মহারাজের পরম আস্থাভাজন হয়ে উঠেছিলেন। গুরুর নির্দেশে ভুবনেশ্বরে জমি নির্বাচন থেকে শুরু করে মঠ বাড়ির নির্মাণ শঙ্করানন্দ স্বামীর জীবনে একটি উল্লেখযোগ্য ঘটনা। তখন 1917 সাল। উড়িষ্যার রাজধানী হলেও বহু জায়গা জঙ্গলাকীর্ণ ছিল। বাঘ ভাল্লুকের ভয়ে সেখানে কেউ যেত না। এই ভুবনেশ্বর উড়িষ্যার রাজধানী ছিল, কিন্তু তবুও সেটি তখনও ঠিক শহর ছিল না, জঙ্গল ঘেরা ছিল। বাঘ ভাল্লুক সেখানে বিচরণ করত। রাজা মহারাজ কিন্তু তার প্রজ্ঞাসুলভ দৃষ্টিতে দেখেছিলেন যে ভুবনেশ্বর একটি তপস্যাপুত স্থান। শুধু তাই নয়, ধন ধান্যে, বিদ্যায়, ঐশ্বর্যে উড়িষ্যা একদিন বিরাট শহরে পরিণত হবে, এটি রাজা মহারাজ তার ভিশনে দেখতে পেয়েছিলেন। এই মঠ তৈরির পিছনে শঙ্করানন্দজির অমানসিক পরিশ্রম কিন্তু ভোলার নয়। প্রায়ই রাতে বাঘ ভাল্লুক আসত, কোনো কিছুকেই তিনি ভ্রুক্ষেপ করতেন না। প্রায় 1.5 বছর লেগেছিল মঠ বাড়ি তৈরি হতে। 1919 সালে 31শে অক্টোবর রাজা মহারাজ মন্দিরে দ্বারোদ্ঘাটন করেন। শশী মহারাজের সঙ্গ লাভ অমূল্য মহারাজের জীবনে এক দুর্লভ বস্তু। মঠ জীবনে পারণ হয়ে এই নিষ্ঠাবান প্রেমিক ও ভগবত বিশ্বাসী একান্ত নির্ভর সন্ন্যাসী সাহচর্য উত্তর জীবনে অমূল্য মহারাজের উপর প্রভাব ফেলেছিল। শঙ্করানন্দ মহারাজ শ্রীরামকৃষ্ণকে চাক্ষুষ দর্শন করেননি, কিন্তু তার পার্শ্বদের সঙ্গ তিনি করেছেন। স্বামী বিবেকানন্দের সঙ্গ না করলেও তার পাদস্পর্শ করার সৌভাগ্য লাভ করেছিলেন। শ্রীরামকৃষ্ণের লীলার সঙ্গিনী শ্রী শ্রী মায়ের দুর্লভ সাহচর্য লাভ করেছিলেন। 1904 অথবা 1905 সাল খোকা মহারাজ ও বিশ্বরঞ্জন মহারাজ জয়রামবাটিতে গেছেন। সেটি 1904 কি 1905 সাল হবে। মা পুকুরে মাছ ধরে নিজেই রান্না করে তাদের খাইয়েছেন, স্বয়ং জগজ্জননীর হাতের রান্না। একদিন ভোর রাত্রে উনিও খোকা মহারাজ শৌচে গেছেন। দেখছেন একটি মেয়ে মাথায় ঝুড়ি নিয়ে তরি তরকারি নিয়ে আসছেন। মেয়েটি তাদের দেখে আরেকজনের আড়ালে লুকোতে চাইলে তারা দেখতে পেলেন সেই মেয়েটি স্বয়ং শ্রী শ্রীমা। মা তার সন্তানদের জন্য, তার নিজের ছেলেদের জন্যে তরি তরকারি গ্রাম থেকে নিয়ে আসছেন, ছেলেদের রান্না করে তৃপ্তি করে খাওয়াবেন। মায়ের এটিতেই মায়ের আনন্দ ছিল, কিন্তু শঙ্করানন্দ মহারাজ এই অভূতপূর্ব মায়ের ভক্ত সেবা দেখে তারা স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। মায়ের কষ্ট দেখে কিন্তু তারা সেবায় সেই সময় বেশি দিন কিন্তু সেখানে থাকেননি, কারণ তারা ভেবেছিলেন তারা যদি বেশি দিন থাকেন ওখানে, তাহলে মা এরকম রোজ এই ভোর রাত্রিবেলায় মা তাদের জন্য তরি তরকারি খুঁজতে গ্রামে বেরোবেন, তাদের জন্য তরকারি কুটবেন, রান্না করবেন, এটি তারা ঠিক নিতে পারছিলেন না, মায়ের এই অমানসিক পরিশ্রম। তাই তারা সেখান থেকে চলে এলেন। আরেকবার রাজা মহারাজের সঙ্গে তিনি কাশী অদ্বৈত আশ্রমে গিয়েছিলেন। সেটি 1912 সাল। রাজা মহারাজ অমূল্য মহারাজ শ্রী শ্রী মাকে চপ করে খাইয়েছিলেন। গোলাপ মা খুব খুশি হয়েছিলেন সেই চপ দেখে। যাই হোক, মঠের স্বামী শঙ্করানন্দ মহারাজ যখন যোগদান করেছিলেন, বেলুর মঠের পরিধি তখন খুব ছোট ছিল। ক্রমশ মঠের পরিধি বৃদ্ধি পায়। রাজা মহারাজের শরীর চলে যাওয়ার পর মহাপুরুষ মহারাজ প্রেসিডেন্ট হন। গঙ্গার ঘাটে পোস্তা, বেলুড়ের মন্দির নির্মাণ,
ইন্ডাস্ট্রিয়াল সেকশন তৈরি সবই হয়। 1923 সালে অক্ষয় তৃতীয়াতে জয়রামবাটির মাতৃ মন্দির উদ্বোধনও হয়। 1929 সালে তিনি বেলুর মঠ ও মিশনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হন। 1947-এ ভাইস প্রেসিডেন্ট হন। এই সময় কামারপুকুরে শ্রীরামকৃষ্ণ মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন হয়। 1951-এ শঙ্করাচার্যের জন্মতিথিতে মন্দিরের উদ্বোধন হয়। ওই বছরই 30শে মে স্বামী বিরজানন্দ মহারাজের মহাপ্রয়াণ হলে 19শে জুন স্বামী শঙ্করানন্দ প্রেসিডেন্ট হন। সুদীর্ঘ 10 বছর তিনি এই দায়িত্ব পালন করেন। 1946 সাল থেকেই বেলুর মঠে প্রবীণ সন্ন্যাসীদের স্বামীজির স্বপ্নের স্বাধীন শ্রীমঠের প্রতিষ্ঠা ইচ্ছা জেগেছিল। এই সময় কেন স্বামীজি এটি স্বপ্নে দেখেছিলেন যে বেলুর মঠের মন্দির প্রতিষ্ঠার আগেও, বেলুর মঠ হওয়ার আগেও মেয়েদের মঠ হবে, মাকে কেন্দ্র করে মেয়েদের মঠ হবে। তখন মেয়েরা তৈরি ছিলেন না। স্বামীজির সেই ডাকে আহ্বানে স্বামীজির সেই ডাকে সাড়া দিয়ে স্বামীজির সেই কর্মযজ্ঞে সামিল হবে, মেয়েরা কিন্তু তৈরি ছিল না। কারণ মেয়েদের অবস্থা তখনও খুবই দুর্দশা সম্পন্ন ছিল। মানে মেয়েদের যে অকথনীয় অত্যাচারের মধ্যে দিয়ে মেয়েরা যাচ্ছিল সেটি তো বলবার নয়। ইতিহাস আপনারা যারা পড়েছেন তারা সবাই জানেন সেই সময় মেয়েদের কীরকম দুর্দশার মধ্যে দিয়ে মেয়েরা চলছিল। তাই মেয়েরা স্বামীজির ডাকে তখন কেউ এগিয়ে আসেনি। কিন্তু সপ্তর্ষির ডাক তো বৃথা হয় না। তাই 1946 সালে বেলুর মঠে কয়েকজন প্রবীণ সন্ন্যাসী তার স্বামীজির এই স্বপ্নের স্বাধীন শ্রীমঠের প্রতিষ্ঠার ইচ্ছা প্রকাশ করেছিলেন। সেই সময় নিবেদিতা স্কুল বেলুর মঠের অধীনে ছিলেন। সেখানে 8 জন ব্রতধারিণী সেখানে জীবনযাপন করছিলেন। নিবেদিতা স্কুল তো ভগিনী নিবেদিতার হাতে বিদ্যালয়, মা যে বিদ্যালয়কে প্রতিষ্ঠা করেছেন, সেখানে 8 জন ব্রতধারিণী সেখানে তখন ছিলেন। এই ব্রতধারিণীদের নেতৃত্বে, মানে এই ব্রতধারিণীদের 8 জন ব্রতধারিণীকে নিয়েই কিন্তু আমাদের প্রথম সারদা মঠ, শ্রীমঠ হয়েছিল। বারাণসী ঘোষ স্ট্রিটে পূজনীয় মুক্তিপ্রাণা মাতাজির নেতৃত্বে একটি সারদা মহিলা সংঘ পরিচালিত হতো। আর বাকিরা তো এখানে নিবেদিতা স্কুলে আমাদের যে 8 জন ব্রতধারিণীর মধ্যে যে দয়াপ্রাণা মাতাজি, বিদ্যাপ্রাণাজি, আমাদের প্রথম প্রেসিডেন্ট ওই স্কুলে পড়েছিলেন, সরলা দেবী যার আগেকার নাম ছিল, যিনি ভারত পরবর্তীকালে প্রব্রাজিকা ভারতী প্রাণা মার নামে সমধিক পরিচিত হয়েছিলেন, প্রথম মঠের প্রেসিডেন্ট, সকলেই তারা ওই স্কুলের সঙ্গে যুক্ত ছিলেন। স্বামী বিরজানন্দ মহারাজ তাদেরকে কি বললেন, বারাণসী ঘোষ স্ট্রিটে মুক্তিপ্রাণা মাতাজির নেতৃত্বে যে সারদা মহিলা সংঘ পরিচালিত হতো, সেটি স্বামী বিরজানন্দ মহারাজের ইচ্ছে ছিল সেটি নিবেদিতা স্কুলের সঙ্গে যুক্ত হোক। স্বাধীন শ্রীমঠের কথা উঠতে অনেক প্রবীণ সাধু কিন্তু এর বিরুদ্ধে গিয়েছিলেন। কিন্তু এ তো স্বামীজির স্বপ্নের মঠ, যত বাধাই আসুক কোনো বাধাই বাধা হয়ে দাঁড়ালো না। 1952 মঙ্ক কনফারেন্সে স্বামী শঙ্করানন্দ মহারাজ তখন প্রেসিডেন্ট, তিনি ঘোষণা করলেন স্বামীজির আকাঙ্ক্ষিত শ্রীমঠ সংকল্পের কথা। 1953-তে শ্রী শ্রী মায়ের জন্ম শতবার্ষিকী উৎসব দিকে দিকে সম্পন্ন হয়েছিল। আর মায়ের জন্ম শতবর্ষের পূর্তি উৎসবে 1954-তে 10ই জুলাই ত্যাগী কর্মী ও ব্রহ্মচারীদের জন্য একটি আবাসগৃহ উদ্বোধন করে এই সিআইটি আশ্রমে মহারাজ। ওই বছরই 2 ডিসেম্বর সকাল 9টায় সারদা মঠের উদ্বোধন করে
পুরনো ঠাকুর বাড়িতে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির প্রতিকৃত মহারাজ বসান, স্বামী শঙ্করানন্দ মহারাজ বসান। সেই দিনই বেলুর মঠের ট্রাস্টিদের সামনে তিনি ওই 8জন ত্যাগব্রতীকে 7জন ত্যাগব্রতীকে তিনি ব্রহ্মচর্য ব্রতে দীক্ষিত করেন। এরপর 1959 সালে তিনি শ্রী শ্রী মায়ের সেবিকা সরলা দেবী সহ 8জনকে সন্ন্যাস দীক্ষা দেন ট্রাস্টিদের সামনে বেলুর মঠে। শুধু তাই নয়, 1959 16 ডিসেম্বর শ্রীরামকৃষ্ণ মিশনে বাৎসরিক সাধারণ সভায় রামকৃষ্ণ সারদা মিশনের রেজিস্ট্রি করলেন এবং নিবেদিতা স্কুল, মাতৃভবন ও সিআইটির যাবতীয় সম্পত্তি শ্রী সারদা মঠকে হস্তান্তর করার প্রস্তাব ট্রাস্টি মিটিংয়ে পাশ করিয়ে নিলেন মহারাজ। 1961 মে মাসে দলিল সম্পাদিত হলে শঙ্করানন্দ মহারাজ তৃপ্তির নিঃশ্বাস ফেলেছিলেন। তখন জেনারেল সেক্রেটারি ছিলেন স্বামী বীরেশ্বরানন্দ মহারাজ। তারও কিন্তু অকুণ্ঠ সহযোগিতায় সারদা মঠ প্রতিষ্ঠার পিছনে স্বামী বীরেশ্বরানন্দ মহারাজেরও অকুণ্ঠ সহযোগিতাও কিন্তু কিংবদন্তি হয়ে রয়েছে। আমাদের প্রবীণ সন্ন্যাসিনী মাতাজিরা মহারাজের কত সঙ্গ করেছেন স্বামী শঙ্করানন্দ মহারাজের। এই কেন্দ্রের, এই সিআইটি কেন্দ্রের যিনি প্রাণস্বরূপা ছিলেন স্বামী শুদ্ধাপ্রাণা মাতাজি, খুব ছোট বয়সে তিনি তার সঙ্গ করেছেন, তাকে কাছ থেকে দেখেছেন। বাস্তবে কি মহারাজ ছিলেন খুব রাশভারী লোক, দেখতে লম্বা, সুপুরুষ, দিব্য কান্তি, গৌরবর্ণ, তেজস্বী, কথা খুব কম বলতেন, তাই অনেকেই কাছে যেতে সংকোচ বোধ করতেন। কিন্তু সেই ভেদ একবার ঘুচে গেলে স্নিগ্ধ, স্নেহময়, ভালোবাসা ভরা গুরুমূর্তির প্রকাশ পেত। সেই সংস্পর্শ যারা পেতেন বারবার ছুটে আসতেন মহারাজের কাছে, ভুলতে পারতেন না মহারাজকে। ওই ভেতরের সেই কোমল তার স্নেহময় স্পর্শ যারা পেতেন, একবার যারা পেতেন, তারা বারবার মহারাজের কাছে ছুটে আসতেন। তাদের কাছে তখন মহারাজের সেই রাশভারী, গম্ভীর, সেই গৌরবর্ণ, দিব্যকান্তি পুরুষের কোনো রকমই কিছু চেহারা মনে পড়তো না। সেই কি মনে পড়তো? স্নেহময় কোমল স্পর্শ, এটি মনে করে তারা ছুটে আসতেন। যাই হোক, রামমুরত বলে একজন মহারাজের কাছে খুব আসতেন। তিনি তখন সাধুদের মাথা কামাতেন, মানে মাথা ন্যাড়া করতেন। স্বামী বিরজানন্দের মন্ত্রশিষ্য ছিলেন। বাড়ি ছিল গোরখপুর। মহারাজই তাকে খুর ধরা শিখিয়েছিলেন। বাস্তবে কি মহারাজ স্বামীজি বলেছেন, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কাজ জানতে হবে সাধুদের, সেটি মহারাজের জীবন দেখলে বোঝা যায়। মহারাজ নিজে শ্রীরামকৃষ্ণের ত্যাগী পার্শ্বদের মাথা কামাতেন। তাকে একটি সোনার আংটি গোপনে করে দিয়েছিলেন সেই রামমুরতকে। পরবর্তীকালে সেই রামমুরত সেটি মাথায় ঠেকিয়ে বলতেন, এর দাম লাখ টাকা। যেহেতু মহারাজ দিয়েছিলেন, বলতেন এর দাম লাখ টাকা, হিরে জহরাতের চেয়েও বেশি। তার স্মৃতিচারণ করতে গিয়ে তার চোখ দিয়ে, সেই রামমুরতের চোখ দিয়ে জল পড়ত। বলতেন, हम हैं मूर्ख आदमी, लेखा पढ़ा कुछ जाने ना, स्वामी शंकरानंद जी ने हमारा जीवन भर दिया, इतना प्यार कभी किसी से नहीं मिला। ভক্ত শিষ্যের কল্যাণে তিনি ছিলেন সদা জাগ্রত। শুধু তাই নয়, মানুষের ভেতরটা পর্যন্ত মহারাজ দেখতে পেতেন, কাচের মতন দেখতে পেতেন। সেই কোনো মানুষ তার কাছে এসে দাঁড়ালে তার বর্তমান, ভূত, ভবিষ্যৎ সব বলে দিতে পারতেন। একবার তার এক পাঞ্জাবি ভক্ত নাম গুলাটি খুব উচ্চ পদে বিহারের কয়লা খনিতে কাজ করতেন। নাম, যশ, অর্থ, প্রতিপত্তি কোনোটারই অভাব ছিল না। আবার তার সততার জন্য
তার অধস্তন কর্মচারীরাও তাকে ভালোবাসত। তার এই প্রভাব প্রতিপত্তিতে ঈর্ষান্বিত হলেন এক সাহেব। পদে পদে সেই সাহেব সেই পাঞ্জাবি গুলাটি ভদ্রলোককে, যিনি মহারাজের ভক্ত ছিলেন, তাকে পদে পদে হেনস্থা করতেন। তার গুরু বিরজানন্দ মহারাজ তখন শরীরে নেই। তিনি বিরজানন্দ মহারাজের কাছে দীক্ষা নিয়েছেন, স্বামী শঙ্করানন্দ মহারাজের কাছে তার দীক্ষা হয়নি। যাই হোক, শঙ্করানন্দ সপ্তম অধ্যক্ষ তখন শঙ্করানন্দ মহারাজের কাছে একদিন তিনি খুব তার মনটি খুব ভারাক্রান্ত। সেই অবস্থায় তিনি শঙ্করানন্দ মহারাজকে প্রণাম করতে মহারাজ বললেন, ডিজাইন করতে তাকে বারণ করলেন। কিছুই জানতেন না মহারাজ, শুধু বললেন তুমি এখনই ডিজাইন করো না, ডেজিগনেশন লেটার দিও না। কিন্তু সাহেবের অত্যাচারে সেই ভক্ত আর থাকতে না পেরে ডেজিগনেশন লেটার দিয়ে দিল। সাহেব তখন তার প্রহিবিডেন্ট ফান্ড, পেনশন সব কিছু বাজেয়াপ্ত করে নিলেন। মঠে এসে চোখের জলে মহারাজকে প্রণাম করতে মহারাজ বললেন, একটি কথা বললেন, সব ঠিক হয়ে যাবে। কারণ মহারাজ তো ফিউচার তার দেখতে পাচ্ছেন, তাই বলছেন সব ঠিক হয়ে যাবে। ভক্ত কিন্তু বুঝতে পারছে না, কারণ সব কিছু সাহেব তার বাজেয়াপ্ত করে নিয়েছে, তার তখন কোনো চাকরিই নেই, সে কি খাবে। কিন্তু মহারাজ যে বলেছেন যে সব ঠিক হয়ে যাবে, এই বিশ্বাসে তিনি পড়ে রইলেন। সত্যি কিন্তু দেখা গেল অদ্ভুত উপায়ে ওই সাহেবের বদলি হয়ে গেল। আর ওই সাহেবের বদলি হয়ে যাওয়াতে প্রত্যেকে চাইলেন যে এই গুলাটি ভদ্রলোক আবার কাজে যোগদান করুন। আর তিনিও তার কাজে যোগদান করে আবার আগের মতন সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেল। এই যেন বলা যায়, আরেক অর্থে বলা যায়, এ যেন গুরুরূপী শ্রীরামকৃষ্ণেরই কৃপা। গানে আছে না, সংঘমূরতি শ্রীরামকৃষ্ণ হচ্ছেন সংঘমূরতি, সংঘগুরু। তাই জন্যে দেখা যায় ওই সংঘগুরুর ওই আসনে যিনি বসেন, তখন শ্রীরামকৃষ্ণের কৃপা অভূতপূর্বভাবে সকল ভক্তদের ওপর সেটি বর্ষিত হয়। এই পাঞ্জাবি, এই গুলাটি ভদ্রলোকের, তিনি প্রত্যক্ষ এটি বুঝতে পারলেন যে এটি আমার যে সংঘরূপী শ্রীরামকৃষ্ণ যে বলা হচ্ছে, সংঘরূপী গুরু শঙ্করানন্দ মহারাজেরই ঠাকুর, তার মধ্যে দিয়ে আমাকে কৃপা করেছেন, এটি তিনি বুঝতে পারলেন। যদিও তার গুরু কিন্তু শরীরে ছিলেন না, কিন্তু তিনি বুঝতে পারলেন যে সংঘ রূপী শ্রীরামকৃষ্ণের কৃপা কতটা বলবৎ, মানে কতটা বলবতী, কতটা শক্তি মানুষকে দিতে পারে, সেটি তিনি অনুভব করলেন। যাই হোক, তার শেষ সময়ে ননী মহারাজ স্বামী অনুরাগানন্দ তার সেবা করতেন। মহারাজের সব কাজ সেরে তিনি জপে বসেছিলেন। হঠাৎ মহারাজ তাকে একদিন, মহারাজের সব কাজ সেরে তিনি জপে বসেছিলেন, মহারাজ হঠাৎ তাকে ডেকে পাঠিয়ে বলছেন, আজ তোকে জপ করতে হবে না, কাল থেকে করিস। উনি তো হতবাক। যার জপে সারা জীবন নিষ্ঠা, মানে শঙ্করানন্দ মহারাজের মহারাজ বলছেন, যার জপে, উনি মনে মনে ভাবছেন, যার জপে সারা জীবন নিষ্ঠা, তিনি জপ করতে বারণ করছেন। মহারাজ কি করলেন, তাকে দিয়ে কিছু সেবা করিয়ে নিলেন। 1962 সাল 13 জানুয়ারি মহাসমাধি যোগে শ্রীরামকৃষ্ণের শ্রী পাদপদ্মে শঙ্করানন্দ মহারাজের শরীর লীন হল। ননী মহারাজ তখন বুঝতে পারলেন কেন মহারাজ আগের দিন রাতে তাকে জপ না করে তার সেবা করতে বলেছিলেন। বাস্তবে কি, মহারাজের সম্পর্কে হাজার কথা বললেও প্রায় কিছুই বলা হয় না। এই দিব্যকান্তি, গৌরবর্ণ, দীপ্তিমান, তেজস্বী,
অথচ স্নিগ্ধ স্নেহময় শ্রীরামকৃষ্ণ সন্তানের কাছে যারাই এসেছেন তাদেরই মনে হয়েছে কি বিশাল ব্যক্তিত্ব, কি গভীর ভাব। এক জায়গায় মহারাজ বলেছিলেন, কেশেষু মৃত্যু না গৃহীতৈব ধর্মং আচরেৎ। মৃত্যু যেন কেশ ধরে রয়েছে, এই ভাবনা রেখে সর্বদা ধর্ম আচরণ করবে। মানে মৃত্যু যেন তোমার দ্বারে উপস্থিত আছে সর্বদা। আমরা যদি মৃত্যু চিন্তা করি তখন কিন্তু স্বাভাবিকভাবে সব কিছু আমরা কাজ করব, সব কিছুই সমস্ত কাজ করব, কিন্তু ভেতরে একটা বৈরাগ্যের ভাব আসে। তখন মনে হয় যে কোনো কিছুই তো আমি এই সংসারে যা কিছু আমি দেখছি কোনো কিছুই তো আমি নিয়ে যেতে পারবো না। মৃত্যু যখন আমার কাছে আসবে তখন তো সব ফেলে আমাকে চলে যেতে হবে। এই বৈরাগ্য কিন্তু তার আসে। তাই মহারাজ বলছেন যে কেশেষু মৃত্যু না গৃহীত এবার ধর্মং আচরেৎ। মৃত্যু যেন কেশ ধরে রয়েছে, এই রকম ভাবে সর্বদা ধর্ম আচরণ করবে, ধর্মপথে চলবে। কখন যে কার সংসার থেকে চলে যাবার সময় আসবে তা কেউ জানে না। তাই ভবিষ্যতের জন্য মহারাজ বলতেন কিছু না রেখে সর্বদা সৎভাবে জীবনযাপন করবে, ভগবানের চিন্তা করবে। ভবিষ্যতে এই কাজটা করব, ভবিষ্যতে আচ্ছা ঠিক আছে এখন আমি একটু খারাপ কাজ করিনি, ভবিষ্যতে দেখবো তখন ভালো কাজ করব। ভবিষ্যৎ এই যে এইরকম একটা মনোভাব, এরকম দোটানা মনোভাব মহারাজ বলছেন না রাখতে, সর্বদা মনে রাখতে যে মৃত্যু দ্বারে এসে উপস্থিত, যে কোনো সময় মৃত্যু হতে পারে। দেখুন না, মানুষের হার্ট অ্যাটাক হয়, এই ছিল চা খাচ্ছিল, সকলের সঙ্গে ভালোভাবে কথা বলছিল, হাসি ঠাট্টা করছিল, হঠাৎ করে এমন ম্যাসিভ অ্যাটাক চলে গেল, সব কিছু ফেলে মানুষ চলে গেল। হয়তো এরকম তো ঘটনা ঘটে। তাই বলছেন মহারাজ যে ওইটি যদি কারোর মাথায় থাকে যে মৃত্যু আমার দ্বারে উপস্থিত আছে, তখন কি হয়, মানুষ সৎভাবে জীবনযাপন করার চেষ্টা করে। তার জন্য তাকে সংসার ত্যাগ করতে হবে না, সে কথা কিন্তু ঠাকুরও কোথাও বলেননি যে তার জন্য সংসার ত্যাগ করতে হবে। বলছেন যে এইটি সর্বদা চিন্তা করে ভেতরে একটি বৈরাগ্যের ভাব আশ্রয় করতে, যে কোনো কিছুই এই সংসারে কোনো কিছুই আমার নয়, সবই ঈশ্বরের, এই বোধে কাজ করতে, ধর্মজীবন যাপন করতে। স্বামী শঙ্করানন্দ মহারাজের সারা জীবনটাই ছিল শ্রীরামকৃষ্ণময়, একটি যেন আদর্শ জীবন দেখিয়ে গেলেন। ঠাকুর স্বামীজির কাজে নিজেকে সম্পূর্ণ সঁপে দিয়ে কিভাবে তাদের যোগ্য সন্তান হওয়া যায় সেই পথের দিশা আমাদের দেখিয়ে গেলেন এই সপ্তম প্রেসিডেন্ট স্বামী শঙ্করানন্দ মহারাজ। আজ তার শ্রীচরণে সকলের হয়ে আমার অন্তরে সাষ্টাঙ্গ প্রণাম। সদা লোকহিতরতং সারদা মঠ স্থাপকম অহেতুক কৃপানিষ্ঠম ত্যাগীনাথ বরিষ্ঠম সর্ববিদ্যা পারঙ্গম ব্রহ্ম ধ্যানমগ্নম নমামি সংঘনায়কম শ্রী শঙ্করানন্দম।